এখন আমরা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ টাইপ এবং আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ টাইপ যে কম্বিনেশান, সেই কম্বিনেশানের কথা আলোচনা করতে যাচ্ছি। ক্যাপাসিটেন্স সে এইরকম যদি কম্বিনেশান হয়, একটা, দুটো, তিনটে, চারটে ক্যাপাসিটার রয়েছে আর মাঝখানে একটা ক্যাপাসিটার রয়েছে, সেক্ষেত্রে এই ক্যাপাসিটারগুলো যদি নাম দিই C1, C2, C3, C4 আর C5, এই ক্ষেত্রে এই দুই পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টটাকে যদি আমি A বলি, এই পয়েন্টটাকে যদি B বলি, A আর B পয়েন্টের মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। এবারে এইটা যদি ব্যালেন্সড হতে হয়, ব্যালেন্সড হুইস্টন ব্রিজ সার্কিট যদি হতে হয়, তাহলে তোমরা মনে রাখবে যে এইটা বাই এটা সমান এটা বাই এটা হতে হবে। অর্থাৎ এইখানটার বিভব আর এইখানটার বিভবকে আমার সমান আনা হচ্ছে আমার কাজ। আমাকে সেই রকম প্রবলেম দেবে কম্পিটিটিভ এক্সামিনেশনে, যে যেখানে আমরা এই দুটো বিভব তোমাদেরকে দিয়ে দেবে বা তোমাদেরকে বুঝে নিতে হবে বিভব সমান, সেক্ষেত্রে দুটো বিভব সমান হওয়া মানে এই C5টা বাদ চলে গেল। C5 বাদ চলে যাওয়া মানে এইটা জাস্ট একেবারে ফার্স্টের দিকে যে আমরা এক্সাম্পল নিয়েছিলাম সেই এক্সাম্পলের মতো, অর্থাৎ C1 আর C2 শ্রেণী সমবায়ে রয়েছে, C4 আর C3 C4 শ্রেণী সমবায়ে রয়েছে, তাদের তুল্য রোধ পেয়ে যাব। সেই দুটো তুল্য রোধকে আবার সমান্তরাল সমবায়ের মতো করে যোগ করে ফেলবো, করলে আমরা এর তুল্য ধারকত্ব বের করতে পারবো। সেক্ষেত্রে ব্যালেন্স হতে গেলে তার শর্ত কি, কন্ডিশন কি? কন্ডিশন, এর কন্ডিশন হলো C1 বাই C2 সমান হবে C3 বাই C4। আমি মনে রাখি কি করে না, এইটার এটার গুণফল, এটার গুণফল হিসেবে মনে রাখি, যে যেমন পারো মনে রাখবে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এটার অনুপাত, প্রথম বাহু দ্বিতীয় বাহুর অনুপাত, তৃতীয় বাহু এবং চতুর্থ বাহুর অনুপাতের সঙ্গে সমান হবে। সেক্ষেত্রে তুমি বলবে যে C1 ইন্টু C4 সমান হবে C2 ইন্টু C3, এইভাবে মনে রাখতে হবে। এবার তোমাকে দিয়ে দিল এটা 4 মাইক্রোফ্যারাড, এটা দিয়ে দিল হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, এটা দিয়ে দিল 5 মাইক্রোফ্যারাড, এটা দিয়ে দিল 8 মাইক্রোফ্যারাড। তাহলে দেখো এটা গুণ করলে কত হয়, 4 10 40 মাইক্রোফ্যারাড, 40 মাইক্রোফ্যারাড স্কয়ার, বাবা 4 ইনটু 10 40, আর এটা হবে 8 ইনটু 5 40, দুটো 40 হয়ে গেল। তার মানে এটা কি ব্যালেন্সড। এই ব্যালেন্স সার্কিট হলে কি হবে, এইখানকার বিভব x হলে এরও বিভব x হবে। দুটো বিভব সমান হলে কি করা যাবে, এই C5 এটা যা হোক না কেন, এটা আমি একটু দেওয়া থাকবে 10 কি 15 যেরকম একটা কিছু দেওয়া থাকবে, এটাকে তোমাকে বিভ্রান্ত করার জন্য দেওয়া থাকবে, কিন্তু এটা কোনো কাজে লাগবে না। এই 15 মাইক্রোফ্যারাডের কোনো কাজ থাকলো না। অর্থাৎ এই সার্কিটটা সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে যেটা পাবো সেটা হলো গিয়ে কত না, এইটার এটা শ্রেণীতে রয়েছে 4 আর 5, আর এখানে রয়েছে 8 আর 10, এদের কত পাবো, 5 4 20 বাই 9, এই দুটো শ্রেণীতে রয়েছে, 8 10 80 বাই 18। এবার এই দুটোকে যোগ করে দিলে সি ইকুইভ্যালেন্ট পাবো, অর্থাৎ এ বি এর মধ্যে ক্যাপাসিট্যান্স কত পেয়ে যাব, 20 বাই 9 প্লাস 80 বাই 18। এখানে 18 কেন রাখবো, 40 বাই 9 করে দেবো, 40 বাই 9 করে দিলে 60 বাই 9 আসবে, 20 বাই 3 মাইক্রোফ্যারাড হয়ে যাবে आंसर। কেমন, 20 বাই 3 মাইক্রোফ্যারাড হয়ে যাবে आंसर। আরেকটা সহজ সিম্পল एग्जांपल দেয়া যাক তোমাদেরকে, এরকমই দিয়ে দেবে, সহজ দেবে, সি দিয়ে দেবে, যে এখানে সি রয়েছে, এখানে সি রয়েছে, এখানে সি রয়েছে, এখানে সি রয়েছে, মাঝেও সি রয়েছে। এবারে এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব বের করো, সি 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 সি। এবার সি ইনটু সি সি স্কয়ার, সি ইনটু সি সি স্কয়ার মানে এটা ব্যালেন্স, ব্যালেন্স মানে এটা বাদ চলে যাও, বাদ চলে যাওয়া মানে তুমি এটা পেলে কত, 2c, এই সরি cc আর cc শ্রেণী সমবায়ে রয়েছে, এটা c c c c, সেই c দুটো শ্রেণী সমবায়ে থাকলে কি হয়, c/2, আর এই দুটো শ্রেণী সমবায়ে থাকলে কি হয়, c/2। এই দুটো মিলে কত হবে, c/2
আর এই দুটো ক্যাপাসিটর মিলে হবে C/2। এরা সমান্তরালে হলে কি হবে C ইকুইভ্যালেন্ট সমান C/2, C1 + C2, C/2 + C2 সমান হবে C। অর্থাৎ এই সার্কিটের তুল্য ধারকত্ব হবে শুধু C। হ্যাঁ, যেভাবে দিক না কেন, যেমন ভাবে আসুক না কেন, তোমরা এটা সলভ করতে পারবে খুব সহজে। ধরো এটাকে C1, C2, C3, C4 দিয়ে দিল, তোমাদের বোর্ড এক্সামেই দিল, তোমাদের কাউন্সিলের এক্সামে দিল, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, C1 হয়ে যাবে এটা, C2 হয়ে যাবে এটা, আর এটা C5 দিয়ে দিলে C5 তো গায়ে চলে গেছে। তাহলে এখানে কি হবে C3, C4, এখানে কি হবে C1 C2 বাই C1 C2 বাই C1 প্লাস C2, আর এখানে কি হবে C3 C4 বাই C1 C3 প্লাস C3 C4 বাই C3 প্লাস C4, এই দুটো আবার যোগ হয়ে যাবে। তাহলে এখানে তুল্য ধারকত্ব হবে কত, তুল্য ধারকত্ব হয়ে যাবে C ইকুইভ্যালেন্ট সমান C1 C2 বাই C1 প্লাস C2 প্লাস C3 C4 বাই C2 প্লাস C4। এটা কিন্তু কাউন্সিলের এক্সামে এটা কিন্তু আসতে পারে, প্রুফ করতে দিতে পারে, তখন তুমি এইভাবে করে ফেলবে যে এটা একটা এখানে প্রথমে তুমি সবসময় বলবে হুইস্টন ব্রিজ যাবে না, হুইস্টন ব্রিজে যাওয়ার দরকার নেই, হুইস্টন ব্রিজ আমরা এখানে উল্লেখ করছি তোমার মনে থাকার সুবিধার্থে। তুমি বলবে সিমেট্রি থেকে আমরা বুঝতে পারছি যে এখানকার পোটেনশিয়াল আর এখানকার পোটেনশিয়াল সেম, তার জন্য এই যে ধারক, এই ধারকের কোনো কাজ থাকলো না, এই কার্যকারিতা থাকছে না, এই জন্য এই ধারকটিকে বাদ দিয়ে আমি যে সার্কিট পেলাম সেই সার্কিট হলো এই সার্কিটের প্রথম বাহুটার তুল্য ধারকত্ব হলো অমুক, দ্বিতীয় বাহুটার তুল্য ধারকত্ব হলো অমুক, এই দুটো ধারক আবার সমান্তরাল সমবায়ে রয়েছে, অর্থাৎ তাদের তুল্য ধারকত্ব হবে অমুক। এইভাবে তোমাদেরকে হিসেবটা দেখাতে হবে। গুড। এবারে যদি আনব্যালেন্সড হয়, আনব্যালেন্সড হলে কিন্তু একটু বেশি কাঠখড় পোড়াতে হবে। আজকের এই আনব্যালেন্সডটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আনব্যালেন্সড কন্ডিশনে কি হয়, কি ঘটনা, মানে কিভাবে ওটাকে আমি তুল্য ধারকত্ব বের করব, বা কি টেকনিক আমাকে ইউজ করতে হবে। দেখো, তুল্য ধারকত্ব আনব্যালেন্স হলে ডাইরেক্ট তুমি শ্রেণী সমবায়ের সূত্র বা সমান্তরাল সূত্র প্রয়োগ করতে পারবে না। যেখানে প্রয়োগ করতে পারবে না সেখানেই তোমাকে আবার বেসিকে ফিরে যেতে হবে। তুমি যখন কোনো ধারকের ধারকত্ব নির্ণয় করতে চাইছিলে, সেটা সমান্তরাল প্লেট হোক, সমান্তরাল পাত ধারক হোক, বা সেটা সমকেন্দ্রিক গোলীয় পাত ধারক হোক, বা সেটা সিলিন্ড্রিক্যাল ধারক হোক, যাই হোক না কেন, সকল ক্ষেত্রে তুমি কি করেছিলে না, যে দুটো প্রান্তের মধ্যে আমি তুল্য ধারকত্ব বা ধারকত্ব বের করতে চাইছি, সেই দুটো প্রান্তের বিভব অর্থাৎ সেই দুটো প্রান্তে ব্যাটারি জুড়েছিলে, দিয়ে তার আধান কত হয়েছিল সেটা দেখেছিলে, আধান আর বিভবের মধ্যে সম্পর্ক বের করেছিলে। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রে আনব্যালেন্সড কন্ডিশনে তোমাকে দুটো প্রান্ত, যে দুটো প্রান্তের অ্যাক্রসে তুমি ধারকত্ব নির্ণয় করতে চাইছো, তুল্য ধারকত্ব নির্ণয় করতে চাইছো, সেই দুটো পয়েন্টের অ্যাক্রসে তোমাকে একটা ব্যাটারি জুড়ে ফেলতে হবে। একটা প্রান্ত ধনাত্মক আর একটা প্রান্ত ঋণাত্মক। এবারে সেই ব্যাটারি থেকে আধান নেবে, ওই ধারকের প্লেটগুলো আধান ড্র করবে। সেই যে ড্র হবে সেটা তোমাকে বুঝতে হবে যে কোন ধারক কত পরিমাণ আধান নেবে, অর্থাৎ আধানের ডিস্ট্রিবিউশন দেখাতে হবে, আধানের ডিস্ট্রিবিউশন দেখাতে হবে। আর মাঝের যে প্লেটগুলো, যে প্লেটগুলোর সঙ্গে ব্যাটারির সরাসরি কোনো যোগ নেই, সেই প্লেটগুলোর সংযুক্ত যে আধান, মোট আধান, সেগুলো বিচ্ছিন্ন, অর্থাৎ আধানের সংরক্ষণ সূত্র সেখানে প্রয়োগ করতে হবে। করলে আমরা পাবো যে ওই যে প্লেটগুলোতে, যে প্লেটগুলো ব্যাটারির সঙ্গে সরাসরি যুক্ত নেই কিন্তু তারা নিজেদের সঙ্গে সংযুক্ত অবস্থায় রয়েছে, তাদের মোট আধান শূন্য। সেইভাবে সেই বন্টনগুলো কিভাবে হবে সেটা দেখে নিতে হবে। তারপরে দেখতে হবে যে একটা ক্লুভ, যে কোনো একটা বর্তনী, যেটা আমরা
প্রবাহী তড়িতে পাবো, পরের চ্যাপ্টারে পাবো, সেই একটা বর্তনীতে সেটাকে বলা হচ্ছে কারশফের ভোল্টেজ ল। কারশফের ভোল্টেজ ল প্রয়োগ করতে হবে। প্রবাহী তড়িতের ক্ষেত্রে ও কারশফের ভোল্টেজ ল প্রযোজ্য, আর স্থির তড়িতের এই ধারকের সার্কিটে যে কোনো বর্তনীর ক্ষেত্রে, যে কোনো এসি ডিসি, স্থির তড়িতের বর্তনী, প্রবাহী তড়িতের বর্তনী যাই হোক না কেন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই কেভিএল কারশফ ভোল্টেজ ল প্রযোজ্য। কারশফ ভোল্টেজ লটা অ্যাকচুয়ালি এনার্জি, কনজারভেশন অফ এনার্জি থেকে এসছে, আর যেগুলো কনজারভেশন অফ এনার্জি থেকে আসে সেই লগুলো সমস্ত জায়গায় অ্যাপ্লিকেবল হয় বলে তোমরা মনে রাখবে। অর্থাৎ আনব্যালেন্সড যে সার্কিট, সেই সার্কিটের ক্ষেত্রে সেই সার্কিটকে আমরা যদি জাজ করতে চাই তাহলে আমাদেরকে কি কি করতে হবে, আমাদের স্টেপগুলো দেখে নিতে হবে। দেখো এরকম একটা যদি সার্কিট থাকে, ধরো এরকম একটা সার্কিট রয়েছে, একদম সিম্পল সার্কিট দিলাম। এই সার্কিটের সঙ্গে আমি ফার্স্ট কি করব, এই সার্কিটের এই দুটো প্রান্তে আমাকে তুল্য ধারকত্ব নির্ণয় করতে দিয়েছি। এটা তো আমি ইজিলি পেরে যাব, এটা তো আমরা ফার্স্ট টাইপ যেটা সেটা থেকে পেরে যাব, কিন্তু আমি সিম্পলিফাই করে বোঝাবার জন্য এটা দিচ্ছি যে এখানে আমি ব্যাটারি তাহলে যোগ করব। ফার্স্ট স্টেপ ওয়ান হচ্ছে ব্যাটারি যোগ করতে হবে। স্টেপ টু এবারে হচ্ছে কি চার্জ, আধান ব্যাটারি থেকে নিতে হবে, আধান ড্র করতে হবে, আধান ড্র ব্যাটারি থেকে আধান নিতে হবে। অর্থাৎ এখান থেকে যদি প্লাস কিউ আর এখানে মাইনাস কিউ আধান নেওয়া হয়, এই জায়গাটায় এসে প্লাস কিউ আধান আর এখানে মাইনাস কিউ আধান, দেখবে যে কোথায় আমি যাব, কোন কোন প্লেটের কোথায় গিয়ে আমার ঠাঁই হবে কতটা, সেটা আমাকে দেখতে হবে। অর্থাৎ তৃতীয় স্টেপ 3 হচ্ছে আধান বন্টন করতে হবে। থার্ড স্টেপে যেটা করব সেটা হলো আধানের বন্টন, অর্থাৎ এই আধানে কতটা এখানে থাকবে কতটা এখানে থাকবে। স্টেপ 4 হচ্ছে এই যে আধানের বন্টনটা করছি সেটাতে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এখানে, যে ডেল্টা কিউ ইকুয়ালস টু 0। বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে আধানের কোনো পরিবর্তন হয় না, কোনো বিচ্ছিন্ন। এইখানে দেখো ব্যাটারি, আমি একটু আগে বলেছিলাম যে এখানে ব্যাটারি কানেক্ট করা আছে, এই প্লেটের সঙ্গে কানেক্ট আছে, এই প্লেটের সঙ্গে কানেক্ট আছে, আর এই প্লেটগুলোর সঙ্গে কানেক্ট আছে। অর্থাৎ 1 2 এখানে দুটো প্লেটের সঙ্গে ধনাত্মক মেরু ডাইরেক্ট যোগ আছে, আর এখানে দুটো প্লেটের সঙ্গে ধনাত্মক মেরু ডাইরেক্ট যোগ আছে। বাকি এই দুটো প্লেটের কথা যদি বলি, এই দুটো প্লেটের সঙ্গে কিন্তু কোনো ব্যাটারি যোগ নেই। তাহলে এই দুটো প্লেটের সম্মিলিত আধান Q1 প্লাস Q2 যদি এই প্লেট হয়, তার আধান কত হবে? 0 হবে। কারণ আধানের সংরক্ষণ নীতি অনুযায়ী এই দুটো প্লেটের মোট আধান থাকবে না, আগেও শূন্য ছিল এখনো শূন্য থাকবে, কারণ এইগুলোর সঙ্গে সরাসরি ব্যাটারি যোগ নেই। এবার ধরা যাক এইখানে আমি Q1 আধান আসলো বলে ধরলাম, তাহলে এখানে কি হবে? Q মাইনাস Q1 আধান আসবে। টোটাল আমি Q আধান নিয়েছি ব্যাটারি থেকে চার্জ করেছি কাকে? এই দুটো ক্যাপাসিটরকে চার্জ করেছি। এই প্লেটটা যদি Q1 আধান পায় তাহলে এই প্লেট পাবে Q মাইনাস Q1 আধান, আর এইখানে কি হবে? মাইনাস Q1 আধান আসবে, আর এইদিকে হবে মাইনাস Q মাইনাস Q1 আধান। সোজাসুজি সিম্পল করে বোঝার জন্য আমি প্রথমে Q মাইনাস Q1 লিখব না, Q2 লিখব। এখানে Q1 এখানে Q2 আধান এলো, তাহলে Q ইকুয়ালস টু কি হবে? Q1 প্লাস Q2। তাহলে এখানে কি হবে? এখানে যদি Q1 আধান হয় এখানে হবে Q2 আধান মাইনাস Q2 আধান। দেখো এখানে প্লাস Q2 এখানে মাইনাস Q2, এখানে প্লাস Q1 এখানে মাইনাস Q1। এই প্লেটগুলো কিন্তু সরাসরি ব্যাটারির সঙ্গে যুক্ত। এই দুটো প্লেটে তাহলে মোট আধান কত হবে? 0 হবে। কিভাবে আমরা সেটাকে করব? না, এখানে মাইনাস Q2 হলে এখানে প্লাস Q2, আর এখানে প্লাস Q2 হলে এখানে মাইনাস Q2। দুটো একটা ধারকের দুটো পাশাপাশি প্লেটের আধান সমান ও বিপরীত রাখতে হবে। এই ক্ষেত্রে প্লাস Q2 হলে এখানে মাইনাস Q2 হবে, আর এখানে মাইনাস Q2 হলে এখানে প্লাস Q2 হবে। অর্থাৎ এই ধারকটির আধান আমি বলবো Q2, এই ধারকটির আধানও Q2 হবে।
সিম্পল, কারণ আমরা বলেছি যে শ্রেণীতে থাকলে তাদের আধান সমান হয়, এর আধান যদি Q2 হয় এর আধান Q2 হবে। দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই দুটো প্লেটের মোট আধান কত, Q2 Q2 সমান 0, এটা আসার কথা ছিল, এলো। অতএব আমাদের আধানের ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গেল, আধানের ডিস্ট্রিবিউশন কমপ্লিট হলো। আধান ডিস্ট্রিবিউট করতে গেলে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। নেক্সট স্টেপ 4 হচ্ছে সার্কিট বের করা, একটা লুপ বের করা। দেখো আমি যেখান থেকে শুরু করব, আমি যদি এখান থেকে শুরু করি, এখান থেকে যদি ঘুরে আসি এই পথে আমি ঘুরে আসতে পারবো, এটা হলো একটা লুপ। আবার এই দিক থেকে গেলে এই দিক থেকে হয়ে আমি এই পথে আবার এখানে ঘুরে আসতে পারবো, এটা হলো একটা লুপ। অথবা আমি এইখান থেকে শুরু করব, এইখান থেকে ঘুরে এসে আবার এখানে চলে আসতে পারবো, এটা হলো একটা লুপ। এগুলোকে বলা হয় বর্তনীর লুপ, LOOP। এই লুপের মধ্যে মোট বিভব প্রথম, এটাই হচ্ছে KVL, কারশফ ভোল্টেজ ল। এটা তোমরা ডিটেইলসে নেক্সট চ্যাপ্টারে পেয়ে যাবে। এই কারশফ ভোল্টেজ ল থেকে আমি বলবো টোটাল বিভব পতন, একটা সার্কিটের একটা লুপের মধ্যে টোটাল বিভব পতনের মান 0 হয়, সামেশন ডেল্টা V ইকুয়ালস টু 0। এবারে স্টেপ 5 হচ্ছে এইগুলো, এই সার্কিটগুলো থেকে ক্যালকুলেশন করা। ক্যালকুলেশন করলে কি কি পাবো, কোথায় কত আধান গেছে পাবো। এবার কোথায় কত আধান গেছে সেটা আমরা জানতে পারলে আমরা কি পাবো না, দেখো এইরকম একটা পুরো ধারকের সমবায়টাকে আমি যদি একটা তুল্য ধারক বলি, CE বলি, সেই CE ধরো এখানকার ভোল্টেজ V থেকে এখানে নিচ্ছি, তাহলে এটা প্লাস কিউ আর এটা মাইনাস কিউ যদি হয়, অর্থাৎ আমি এখানে প্লাস কিউ বলেছি, সেটা কি করে পাবো, Q1 আর Q2 টা এ থেকে বের করে নেব, এখানে যে সম্পর্ক আসবে সেখান থেকে আমি Q1 আর Q2 এর ভ্যালু বের করে নেব, সেখান থেকে Q পেয়ে যাব। এবার এখানে তাহলে C ইকুইভ্যালেন্ট সমান কি হবে, Q/V, কেমন, Q/V পেয়ে যাব। এইভাবে আমরা কিন্তু এখানে তুল্য ধারকত্বের মান বের করতে পারবো। এবার ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে যে বিভব পতনগুলো অর্থাৎ ডেল্টা ভি গুলো বের করব, কিভাবে বের করব, ডেল্টা ভি গুলোর ভ্যালু কি রকম হবে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। ডেল্টা ভি, দেখো ডেল্টা ভি আমি যদি এখানে বের করতে চাই, একটা ক্যাপাসিটরে দুটো প্লেট রয়েছে, একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ আধানে আহিত। এখানে প্লাস থেকে মাইনাসের দিকে কিন্তু তড়িৎ ক্ষেত্র, আর আমরা জানি তড়িৎ ক্ষেত্র বরাবর যদি যায়, এখানকার পটেনশিয়াল আর এখানকার পটেনশিয়াল মধ্যে কার পটেনশিয়াল বেশি হবে না, এর পটেনশিয়াল বেশি হবে, এর পটেনশিয়াল কম হবে। তুমি দেখো গ্র্যাভিটির এগেইনস্টে যখন আমি কোনো বস্তুকে তুলছি তখন কি হবে, এখানে পটেনশিয়াল বেশি না এখানে পটেনশিয়াল বেশি, এখানে পটেনশিয়াল বেশি, গ্র্যাভিটিটা নিচের দিকে আছে আর আমি তুলছি উপরের দিকে, অর্থাৎ এক্ষেত্রেও তাই তড়িৎ ক্ষেত্র সেইভাবে আমি কম্পেয়ার করে মনে রাখবো যে তড়িৎ ক্ষেত্র যদি এদিকে থাকে, পটেনশিয়াল এদিক থেকে এদিকে এলে ডেল্টা ভি পজিটিভ হবে, আর এই দিক থেকে এই দিকে গেলে ডেল্টা ভি নেগেটিভ হবে, কেমন, ডেল্টা ভি নেগেটিভ হবে। এই হলো গিয়ে ব্যাপার। এখানে আমি যখন এদিক থেকে এদিকে যাব, একটা সার্কিটে আমি যখন একটা লুপে পরপর যাব, সেখানে আমি কি পাবো, এখানে প্লাস থেকে মাইনাসে গেলে আমি পাবো Q1/C, এটা ধরো C1, Q1/C1 হবে এখানকার ডেল্টা ভি। এইটা হলো গিয়ে কথা। এবার আমি অ্যাপ্লিকেশনে আসলে তোমরা ফটাফট বুঝে নিতে পারবে। দেখা যাক, আমরা এখন আনব্যালেন্স টাইপ হিস্টন ব্রিজের মতো যদি কোনো বর্তনী থাকে, সেই বর্তনীর ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স বের করার চেষ্টা করছি। আনব্যালেন্স টাইপ কি রকম, এখানে ধরো এইরকম একটা বর্তনী রয়েছে, এই বর্তনীর এরকম 5টা অংশ রয়েছে, এখানে 2C, এখানেও 2C, আর এখানে C, এখানে C, এখানে ধরো 2C, ঠিক আছে। এরকম আনব্যালেন্স টাইপ ক্যাপাসিটরের ক্ষেত্রে কি করতে হবে, এই কম্বিনেশনের ক্ষেত্রে দেখো C * C * 2C 4C² এখানে C * CC² মিলল না, অর্থাৎ এইটা এইটা হলো 2:1 আর এটা হলো 1:2, অর্থাৎ এটা ব্যালেন্স টাইপ সার্কিট নয়। এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, একটা ব্যাটারি যোগ করে নিতে হবে।
ব্যাটারি যোগ কিছু দেওয়া নেই, ব্যাটারি দেওয়া নেই, কিন্তু তোমার সুবিধার্থে তুমি কি করবে, ব্যাটারি যোগ করে নেবে। ধরা যাক ভি ভোল্টের একটা ব্যাটারি আমরা যোগ করলাম। এবারে ব্যাটারি যখন যোগ করবে কি হবে, এই দিক থেকে কারেন্ট ড্রপ, সেকেন্ড স্টেপ কি হবে, কারেন্ট ড্র করছে, এই কারেন্ট নয় চার্জ ড্র। এখানে ধরো কিউ চার্জ এই প্লেটে যাবে আর এই প্লেটে যাবে। ধরা যাক এটা Q1 এটা Q2, আর এই প্লেটে কত যাবে, দেখো এখানে যদি এখানে Q1 হয়, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ আধানের মধ্যে Q1 এদিকে আছে আর Q2 এদিকে এসেছে। এই ক্ষেত্রেও তাই, আমাকে এখানে কি করতে হবে, এটা একটা সিমেট্রি থেকে বুঝতে হবে যে এখানে Q1 নিয়েছে হচ্ছে 2C, এখানে 2C নেবে হচ্ছে মাইনাস Q1, আর এখানে C নেবে মাইনাস Q2। এবারে বাকি যে প্লেটগুলোর মধ্যে এইগুলো কোনোটাই, এই প্লেট এই প্লেট এই প্লেট এই প্লেট এই প্লেট, 1 2 3 4 5 6, 6টা প্লেট কোনোটাই ব্যাটারির সঙ্গে যুক্ত নাই। ব্যাটারির সঙ্গে যুক্ত না থাকা মানে কি, এদের মোট আধানের মান 0 হবে। এখানে এর আধানটা কত হবে, পাশাপাশি থাকবে, এখানে মাইনাস Q1 আর এখানে হবে প্লাস Q2, অর্থাৎ এর আধান হবে কত না, আমি ধরে নেব Q2, এখানে Q1 টা বড়, তাহলে কি হবে, এখানে মাইনাস Q2 মাইনাস Q1। এইটা কিন্তু বুঝে ফেলতে হবে তোমাদের। দেখো এখানে আধান আমি ধরা যাক এখানে Q1 থেকে Q2 বড়, তাহলে আমি এই Q1 টা বড়, তাহলে আমি এখানে কি করব, Q1 মাইনাস Q2 এর সামনে মাইনাস চিহ্ন দেব, সরি এখানে দেব প্লাস, দেখো প্লাস Q2 এখানে আছে, প্লাস Q2 মাইনাস Q2 0, আবার আছে মাইনাস Q1 প্লাস Q1 0। টোটাল এই তিনটে প্লেটের আধান কিন্তু 0 হবে, কারণ এরা বিচ্ছিন্নভাবে আছে, এরা কারোর সঙ্গে যুক্ত নেই, এদের মোট আধান আগেও 0 ছিল এখনো 0 আছে, কিন্তু আধানগুলো আলাদা আলাদাভাবে ভেঙে আছে, প্লাস মাইনাস করে টোটাল 0, কিন্তু এখন তাদের এই দিকটায় মাইনাস Q1 চলে এসেছে, এই দিকটায় প্লাস Q2 চলে এসেছে, আর এই দিকটায় হবে তাহলে Q1 বেশি মাইনাস প্লাস Q1 মাইনাস Q2। এইখানে কি হবে, এখানে দেখো প্লাস Q1 হবে আর এখানে হবে মাইনাস Q2 হবে, এইখানে তাহলে কি হবে, মাইনাস Q1 মাইনাস Q2, এটা যা তার বিপরীত হওয়া উচিত। এবার দেখো সেটা হচ্ছে কিনা, আধানের ডিস্ট্রিবিউশন আমরা সেভাবেই করব যাতে সব ঠিকঠাক থাকে, আধানের নিত্যতা সূত্র মেনে চলে, আর ধারকের ধারকত্ব অনুযায়ী এই আধানগুলো বিভাজিত হয়। এখানে ধারকের ধারকত্ব অনুযায়ী আধান বিভাজিত হয়েছে কিনা এখনো আমরা জানি না, Q1 Q2 এর মধ্যে রিলেশন আমরা খুঁজে পাবো, খুঁজে পেলেই আমরা বুঝতে পারবো যে এদের মধ্যে ধারকত্ব অনুযায়ী আধান বিভাজিত হয়েছে কিনা। এখন আমরা দেখছি যে Q1 মাইনাস Q2, আর এটা হলো মাইনাস Q1, দেখো মাইনাস Q1 প্লাস Q2, দেখো মাইনাস Q1 এখানে প্লাস Q1 যোগ করে 0 হবে, প্লাস Q2 মাইনাস Q2 টোটাল 0 হবে, অর্থাৎ এই প্লেট এবং এই প্লেট, এই তিনটে প্লেটের মোট আধান 0 হবে। এখন আমরা করব কি না, এই আধানগুলোর মান নির্ণয় করার চেষ্টা করব। দেখো Q1 প্লাস Q2 ইকুয়ালস টু Q, Q1 প্লাস Q2 ইকুয়ালস টু Q। এবার আমরা কি করব না, একটা যে কোনো একটা আমরা প্লেটের ক্ষেত্রে, যে কোনো একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা দেখব কি না, টোটাল যে আধান রয়েছে, এখানে যে আমার এই ক্যাপাসিটর রয়েছে এর আধান এখানে আমরা পাচ্ছি কত, Q1 মাইনাস Q2। আমরা যদি একটা ক্লোজ লুপ দেখি, সেই ক্লোজ লুপের মধ্যে পোটেনশিয়াল KVL অনুযায়ী, কারশফ ভোল্টেজ ল অনুযায়ী টোটাল পোটেনশিয়াল ড্রপ হয়ে যাবে 0। আমরা এমন একটা লুপ চুজ করব এক্ষেত্রে, সেখানে কোনো সোর্স নেই, সেই রকম লুপ চুজ করলে আমাদের Q1 আর Q2 এর মধ্যে রিলেশন বের করা
খুবই সহজ হয়ে যাবে। এখন আমরা এই লুপটার কথা ভাববো। লুপটাকে কিন্তু আমি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যেদিকে খুশি যেতে পারি, কোনো অসুবিধা নেই। ক্লকওয়াইজ হলেও যেরকম চিহ্ন, অ্যান্টি ক্লকওয়াইজ হলেও তার বিপরীত চিহ্ন, আলটিমেট সব চিহ্ন জিরোর সঙ্গে সমান হয়ে প্লাস মাইনাস সেট হয়ে যাবে, যে যার খাপ খেয়ে যাবে। ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যেদিক থেকে খুশি শুরু করো। প্রথমে তুমি এখান থেকে এই লুপটা এখান থেকে শুরু করো। ফার্স্ট এইটা হলো প্লাস, প্লাস থেকে মাইনাসের দিকে গেলে কি হয়? প্লাস থেকে মাইনাসের দিকে গেলে ভোল্ট পোটেনশিয়াল ড্রপটা নেগেটিভ হয়। আমরা দেখিয়েছি এর আগের স্টেপে। মাইনাস Q1/2C এই লুপটা, এখানে তুমি নাম দিয়ে দাও A B C D A। এখানে লিখবে লুপ KVL apply KVL on loop A B C D A, A B C D A। এই লুপে তুমি KVL প্রয়োগ করছো। এই লুপে টোটাল পোটেনশিয়াল ড্রপ 0 হবে। এটা এই সূত্র থেকে, অর্থাৎ কারশফ ভোল্টেজ ল থেকে পাওয়া যায়। সেখান থেকে তুমি করলে কি মাইনাস Q1/2C, তারপরে হবে এটা হলো কি আমি প্লাস ধরেছি, তারপর প্লাস থেকে মাইনাস আবার একটা মাইনাস Q1 - Q2/2C। এই দিকে আবার যাবো, এবার মাইনাস থেকে প্লাস, এইবারে প্লাস হবে Q2/C = 0। দেখো এখানে কোনো আর সোর্স নেই, টোটাল পোটেনশিয়াল এটার জন্য এটার জন্য এটার জন্য। এটার জন্য কি হবে Q1/2C, 2C হলো এর ক্যাপাসিট্যান্স। এটার জন্য কি হবে Q1 - Q2/2C, Q1 - Q2/2C। এটা প্লাস থেকে মাইনাসের দিকে গেছে এর জন্য নেগেটিভ, এটা প্লাস থেকে মাইনাসের দিকে গেছে নেগেটিভ, এটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে যেন পজিটিভ। এবারে আমি কি করব, এখানে 2 গুণ করে নেব যাতে আমার যাচ করতে মানে হিসাব করতে সুবিধা হয়। সবগুলো 2C গুণ করে দিলে সবগুলো এখানেও 2C গুণ করব, 0 আসবে। আর এগুলোর সঙ্গে 2C গুণ করলে মাইনাস Q1 হবে, মাইনাস Q1 প্লাস Q2 আর হবে প্লাস 2Q2 = 0। তাহলে কি হবে মাইনাস 2Q1 প্লাস 3Q2 = 0। সেখান থেকে আমি পাবো Q1 = 3/2Q2। এই হিসাবটা করে নিতে হবে। এই হিসাবটা আর আমি এলাবোরেটলি বোঝাচ্ছি না। দেখো KVL লাগিয়েছি এই ছোট্ট লুপটার মধ্যে। কেন লাগিয়েছি না, Q1 আর Q2 এর মধ্যে রিলেশন পাবো বলে। Q1 আর Q2 এর মধ্যে রিলেশন কি পেলাম না, এখানে লিখে রাখবো Q1 = 3/2Q2। আর Q1 + Q2 সমান কত না, Q1 + Q2 সমান Q, Q সমান Q1 + Q2 সমান হলো Q। Q1 এর জায়গায় আমি কি করব 3/2Q2 প্লাস Q2 = Q বসাবো। তার মানে হবে 5/2Q2 = Q। সেখান থেকে আমি পাবো Q2 = 2Q/5। এখানে তাহলে আমি Q2 পাবো 2Q/5 আর Q1 নিশ্চয়ই পাবো 3Q/5। ইজিলি বোঝা যাচ্ছে। 2Q/5 এখানে বসিয়ে দাও, তাহলে হবে 3Q/5। 3Q/5 একটা হলো 2Q/5 আর একটা হলো 3Q/5। এবারে আমি এটা মুছে দিচ্ছি। Q1 আর Q2 এর ভ্যালু পেয়ে গেছি। Q1 আর Q2 এর ভ্যালুগুলো আমি এবারে খুব ভালো করে বসাবো। এবার আমরা লুপটা এখান থেকে শুরু করব। A B C নাম দেওয়া আছে, বেশ ভালো কথা। এখানে আমি x দিয়ে দেব আর এখানে y দিয়ে দেব, ব্যাস। x a b আর এখানে x a b y, আবার হচ্ছে এখানে z দিয়ে দেব, z আর এখানে t। এই লুপে তাহলে লুপ x a b y z t, এই লুপে আমি যদি KVL লাগাই সামেশন ডেল্টা V = 0, এখানে আমি কি পাবো না, এখানে পোটেনশিয়াল এমনি দেওয়া আছে, ব্যাটারি পোটেনশিয়াল, এগুলো সব মুছে দেওয়া যাক। Q1 Q2 এর ভ্যালুটা শুধু রাখবো, রেখে বাকিগুলো আমি KVL লাগাবো, বাকিগুলোতে KVL লাগাবো। এখানে KVL লাগালে কি হবে, প্লাস থেকে মাইনাস যাচ্ছে Q1/2C মাইনাস, তারপরে আমি কি করব প্লাস থেকে মাইনাস আবার মাইনাস Q2/C, তারপরে আমি আর কিছু নাই। এবারে এইটা পাবো কত হচ্ছে, এটা সমান হবে V, এখানে বসাবো। এইটা সমান হবে তোমার হচ্ছে
এখানে দেখো মাইনাস থেকে প্লাসের দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে, আর ব্যাটারি মাইনাস থেকে প্লাসের দিকে গেলে কি হবে, মাইনাস থেকে প্লাসের দিকে পজিটিভ, এখানে হবে প্লাস ভি। দেখো একটা ব্যাটারি যখন আমরা বলেছি এখানে প্লাস 1 চার্জ আনতে, এখান থেকে এখানে কি করতে হয়, কার্য করতে হয়, এদিক থেকে এদিকে আনতে গেলে কার্য করতে হয়। একটা ব্যাটারির ভেতরে যেটা হচ্ছে সেটা হবে পজিটিভ, এটাই ইকুয়ালস টু 0 হবে। এবারে আমি এই কেভিএলটা যদি আমি বসাই তাহলে Q1 এর ভ্যালুটা আমি বসাবো, Q1 এর ভ্যালু বসাবো কত, 3Q/5, 3Q/5 মানে 10C হয়ে যাবে। এটা প্লাস লিখছি কারণ এটাকে আমি যদি এদিকে রেখে বাকি ওইগুলোকে ওইদিকে নিয়ে যাই তাহলে এগুলো প্লাস হয়ে যাবে, প্লাস তারপরে Q2 এর ভ্যালু হচ্ছে 2Q/5, এখানে Q1 = 3/2, Q1 = 3Q/5/2C minus Q2 2Q/5 into C equals to V। এখান থেকে পাবো 3C 3Q/10C minus plus 2Q/5C equals to V। এবারে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই এটা হবে 10 আর এটা হবে 2 দুগুণে 4, অর্থাৎ এখান থেকে পাবো 7Q/10C equals to V, অর্থাৎ C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু হবে, এখানে V থেকে আমার চার্জটা নিয়েছে, কত চার্জ নিয়েছে, Q চার্জ নিয়েছে, তাহলে Q/V অর্থাৎ এখানে পাবো যে 10C/7, অর্থাৎ এখানে CE সমান হবে 10C/7। এই পুরো যে ধারকত্ব, পুরো যে সমবায়, পুরো সমবায়ের ধারকত্ব আমরা পেলাম 10C/7। এটা কিভাবে পেলাম না, এখানে আমরা চার্জ ডিস্ট্রিবিউশন করলাম, কেভিএল লাগালাম, কেভিএল লাগিয়ে আমরা এই ধারকত্বটা বের করতে পারলাম। এরপরে আমরা যে ঘনক আকৃতির একটা ধারক, মানে ঘনক আকৃতির একটা স্কেলিটনে যদি আমি 12টা ধারক দিয়ে রাখি, সেক্ষেত্রেও আমরা একই ফর্মুলা ব্যবহার করি, সেটাকে আমরা ব্যালেন্স পিস্টন পিচ বলবো না, সেক্ষেত্রে ধারক অনেকগুলো ধারক রয়েছে, সেক্ষেত্রেও আমরা এই টেকনিক ব্যবহার করে আমরা ধারকত্ব নির্ণয় করতে পারব। ঘনক আকৃতির একটা স্কেলিটন রয়েছে, এইরকম একটা ঘনক রয়েছে, যে ঘনকের কটা বাহু রয়েছে, 12টা বাহু রয়েছে, যে ঘনকের 12টা বাহু রয়েছে। প্রত্যেক বাহুতে একটা করে ক্যাপাসিটর লাগানো আছে, C এখানে 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 একটা C ক্যাপাসিটর, এখানে একটা C, এখানে একটা C, আর এখানে একটা C রয়েছে, আর এখানে C। কটা হলো গুনে নাও, 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সবগুলো দিয়েছি। এবারে তোমাকে বলছে কি এইটার সঙ্গে এইটা দুটো বিপরীত কোণা, কোণার মধ্যে তুল্য ধারকত্বের মান নির্ণয় করতে হবে, A আর B। তাহলে তুমি কি করবে, এখানে তোমার অনেক আছে, এখানে তুমি ডাইরেক্ট শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের সূত্র ইউজ করতে পারছো না, সেক্ষেত্রে তোমাকে করতে হবে কি না, ব্যাটারি যোগ করতে হবে, তোমাকে একটা ব্যাটারি ইমাজিন করতে হবে। ইমাজিন করে নিলে এই ব্যাটারির পটেনশিয়াল B। এবারে এখানে যখন ব্যাটারি যোগ করবে তখন কি হবে, চার্জ ড্র করবে, তুমি এখানে 6Q প্লাস 6Q চার্জ ড্র করেছে আর এখানে মাইনাস 6Q চার্জ ড্র করেছে বলে ধরে নাও। এবারে কি হবে, এখানে সিমেট্রি থেকে একটা সুবিধা হবে কি না, এখানে চার্জগুলো কিভাবে এরা নেবে, 6Q এর মধ্যে কে কতটা চার্জ নেবে, নিয়ে এদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, সেটা তোমাকে বের করতে হবে। দেখো 6Q এর মধ্যে প্রথমে A হচ্ছে 2Q নেবে, A 2Q নেবে আর A 2Q নেবে, A 2Q নিয়ে আবার এদেরকে এখানে Q এখানে Q
আর এখানে কি হবে, এই যে 2q আসছে, এই 2q আবার কি হবে, এখানে q দেবে। আর এখানে কি হবে, দেখো q 2q, এখানে 2q আছে, এখানে q, আবার দেখো এই দুটো q আর q, এখানে 2q, আর এখানে হবে 2q, আর এখানে আধান হবে 2q। সবগুলো ধারকের আধান কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে 2q বলছি, এখানে এইদিকে +2q আর এখানে -2q, এখানে +2q, এখানে -2q। আমি যে কোনো একটা পাথ একদিক করেই আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে -2q, এখানে তাহলে কি হবে, -q একটা হবে, আর এই দিক থেকে যেটা এসছে এখানে এখানে -2q হলে এখানে +q হবে, এখানে +q হবে। টোটাল দেখো q 2q আর -2q, এগুলোর সঙ্গে ডাইরেক্ট ব্যাটারি যোগ নেই, তাহলে এই তিনটে যে আধান তাদের যোগফল হবে 0, সেটা আমার হয়ে যাচ্ছে। তাহলে আমার আধান ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাকভাবে চলছে। এবার এটা হচ্ছে -q আর এখানে হচ্ছে -q। এবারে এর সঙ্গে দেখো এই যে 2q, এখানে +2q ছিল, এখানে -2q ছিল, এখানে হবে +2q, এখানে +2q, -2q +2q টোটাল 0 হবে, এখানে -q হবে, আর এখানে তোমার হচ্ছে -q, এখানে -q, এখানে +2q, এখানে -2q। দেখো এখানে -2q, এখানে কিন্তু -2q, এখানে +2q, এখানে -2q, +2q, দেখো সব মিলে যাবে। এখানে তাহলে কি হবে, এখানে -q, আর এখানে কি হবে, এখানে হচ্ছে তোমার হচ্ছে এখানে এইটার সঙ্গে -2q যুক্ত আছে, তাহলে +q, এখানে +q, এখানে -q, আর এখানে -q। এবার -q, এখানে -2q, তার সঙ্গে +2q হবে, টোটাল 0 হবে। মাঝের প্লেটগুলো যাদের সঙ্গে সরাসরি ব্যাটারি যুক্ত নেই তাদের মোট আধান 0 হবে। এই তো হচ্ছে ব্যাপার। এবার সবগুলো আধান আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এবারে খুব ইজি, এখানে তোমার Q1 Q2 এর মধ্যে রিলেশন বের করতে হলো না, কেন সিমেট্রি আছে বলে। সেখানে সিমেট্রি ছিল না বলে Q1 Q2 নির্ণয় করতে হয়েছিল, এই জন্য অনেকগুলো স্টেপ এসে গেছিলো, আমাদের অ্যালজেব্রিক হিসাবটা একটু বড় হয়ে গেছিল। এখানে কিন্তু সেটা দরকার হবে না, এখানে তুমি একটা নাও a x y z t, a x y z t, হ্যাঁ টিও নেওয়া যাবে, এটা তো বি পয়েন্ট, এই পয়েন্টটাই তো বি, আর এখানে এটাই তো এ পয়েন্ট। এ এখানে এক্স নিয়ে নাও, আর এখানে ওয়াই নিয়ে নাও, এখানে এদিকে নেবো না, ওয়াই আর পি, ব্যাস এই পাথটা আমি নিচ্ছি, এই পাথটা নিলে আমার কি হবে, এটা একটা লুপ হয়ে যাবে। আমি বলবো কি এ এক্স ওয়াই, এ এক্স ওয়াই, তারপরে আমি কি নেব, বি, আবার ঘুরে এ। এই লুপের ক্ষেত্রে আমরা কেভিএল প্রয়োগ করলে সামেশন ডেল্টা ভি ইকুয়ালস টু 0 পাবো। সেখান থেকে আমরা ফার্স্ট আসবো কোথায়, এই +q থেকে -q, তার মানে এখানে ভোল্টেজ ড্রপটা, এখানে কিন্তু ক্যাপাসিট্যান্স c, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ 2q/c মাইনাস, তারপরে আমরা a থেকে কোথায় না এই দিকে আসছি, সরি এই দিকে হলো 2q/c, তারপরে এখান থেকে আমরা এদিকে আসছি, যেদিকে খুশি যেতে পারি, এদিক থেকে এদিকে যেভাবে খুশি যেতে পারি। তারপরে এখান থেকে x থেকে y যাচ্ছি, এখানে কি আছে, q আছে, +q থেকে -q, আবার -q/c, তারপরে আবার আছে q আছে, আবার হবে হচ্ছে প্লাস থেকে মাইনাস যাচ্ছে, আবার -2q/c করে আমরা b তে এলাম। আর এইদিকে প্লাস, এদিকে মাইনাস, ব্যাটারির মধ্যে আমি যদি এদিক থেকে গিয়ে এদিক থেকে মাইনাস থেকে প্লাসে যাই, তাহলে কি হয়, পজিটিভ v ইকুয়ালস টু 0। এগুলো টোটাল ভ্যালু কত হবে, এখানে c সবগুলো নিচে আছে, অসুবিধা নেই, q q 2q মানে 5q/c, এটা মাইনাস চিহ্ন, প্লাস v ইকুয়ালস টু 0। এই হলো গিয়ে ব্যাপার। তাহলে এখানে কি হবে, v ইকুয়ালস টু 5q/c, সেখান থেকে আমি কি পাবো, q, এবারে কি পাবো, q/v, q/v সমান হবে c/5, q/v সমান c/5। এইখানে c/5 যদি কেউ রেজাল্ট লিখে দেয় সে কিন্তু ভুল করে ফেলেছে, কারণ দেখো আমরা হিসেবে সুবিধার জন্য এখানে +6q নিয়েছিলাম, যদি q নিতাম এখানে কি হতো, q/3 এরকম ভাঙতো, সেখানে ফ্র্যাকশন এড়াতে আমরা এটা নিয়েছি। তাহলে এখান থেকে এই ব্যাটারি থেকে ড্র করেছে চার্জ কত, 6q, তাহলে c ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি হবে, 6q/v, 6q/v, কারণ 6q চার্জ সে ড্র করেছে কত ভোল্টেজ ব্যাটারি থেকে, v
ভি ভোল্টের ব্যাটারি থেকে, তাহলে তার ধারকত্ব কত হবে? সি সমান 6q/v। আর এখান থেকে আমি কেভিএল প্রয়োগ করে লুপ থিওরি থেকে আমরা পেলাম কি q/v সমান c/5, অর্থাৎ এখানে হবে 6 ইনটু c/5 অর্থাৎ 6c/5। এখানে তুল্য ধারকত্বের মান হবে এই সার্কিটটার 6c/5। রোধের ক্ষেত্রে এটা কি হবে 5r/6 হয়। কেন হবে, কিভাবে হবে, সেটা তোমরা যখন প্রবাহিত তড়িতের ওই অংশে যাওয়া হবে সেখানে আলোচনা করা হবে, তখন তুমি এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবে, লুপ থিওরিটা ভালোভাবে বুঝতে হবে। এখানে আমি বলে দিয়েছি আমার ভিডিওটা যদি তুমি বারবার ওই জায়গাটা যে অংশে আমি ডেল্টা ভি এর কথা বলেছিলাম সেটা যদি বারবার একটু ভেবে নাও, একটু নোট করে করে লেখো, তাহলে তুমিও পেরে যাবে, নিজে থেকে ইন্ডিপেন্ডেন্টলি করার চেষ্টা করবে, তাহলে তুমি পেয়ে যাবে। শুধু শুনে নেওয়ার নয়, প্রত্যেকেই লেকচারের সময় নোটবুক খাতা এবং পেন নিয়ে বসবে, প্রত্যেকটা অংশ তুমি ক্লাস নোট করে লিখবে, নোট বানিয়ে নিলে দেখবে তুমি সহজে সেটা বুঝতে পারছো। আর সঙ্গে সঙ্গে তুমি একটা প্রবলেম নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবে। এই হলো গিয়ে ব্যাপার। এখানে তুল্য ধারকত্বের মান আমরা পেয়ে গেলাম, প্রত্যেকটা ধারকের এগেনস্টে চার্জ কত জানি, সি কত আছে দেওয়াই আছে, প্রত্যেকটা সি একই, প্রত্যেকটার দুই প্রান্তের বিভব প্রভেদও আমরা নির্ণয় করতে পারব। এই হলো গিয়ে একটা টাইপ। তাহলে ফার্স্টে আমি সিম্পল যে টাইপগুলো সেগুলো বলেছিলাম, তারপরে আমরা বলেছিলাম কীরকম টাইপ, যে শর্ট সার্কিট টাইপ, তারপরে ব্যালেন্স আনব্যালেন্স দুটো টাইপ দেখিয়ে দিলাম, তারপরে তার একটা প্রয়োগ এখানে আমরা করলাম। এটা হুইস্টন গেজ নয় কিন্তু এটা এখানে কিন্তু সরাসরি ক্যাপাসিটেন্সের যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ফর্মুলা, সেই ফর্মুলা এখানে দেওয়া যাচ্ছে না, সেই কারণে আমাদেরকে ব্যাটারির সাহায্য নিতে হয়েছে। ব্যাটারি থেকে কত চার্জ সে নিচ্ছে সেটা জানতে পারলেই আমরা কিন্তু বের করে দিতে পারছি যে এর তুল্য ধারকত্ব কত। এবারে লাস্ট টাইপ, আজকের দিনের শেষ যে টাইপটা আমি আলোচনা করবো বলছিলাম, আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি, খুব ছোট করে সহজে তোমরা দেখে নাও। এখানে কিন্তু তুল্য ধারকের কোনো গল্প নেই সেরকম, জাস্ট আমি একটা, যেহেতু আমি আলোচনাটা ধারক বর্তনী দিয়েই করেছি, ধারক বর্তনী দিয়ে যেহেতু ধারক এখানে করেছি, সেক্ষেত্রে একটা ধারককে যখন আমি রোধের সঙ্গে যুক্ত, একটা রোধ সার্কিটের সঙ্গে যুক্ত করব, তখন কি হবে, ধারকের মধ্য দিয়ে কিন্তু কোনো কারেন্ট যেতে পারবে না, কিন্তু রোধের মধ্য দিয়ে কারেন্ট যাবে, আর রোধের মধ্য দিয়ে কারেন্ট গেলে সেখানে কিন্তু একটা পোটেনশিয়াল ড্রপ হবে। সেই পোটেনশিয়াল ড্রপটা ধারকের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি করবে। সেরকম একটা কোশ্চেন কিন্তু আমাদের কাউন্সিলের এক্সামে এসে থাকে, এই কারণে এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে, তোমরা কিন্তু এটা দেখে রাখো। দেখো এরকম একটা প্রবলেম আসবে যে এরকম একটা ধারক রয়েছে, এরকম একটা রেজিস্ট্যান্স রয়েছে, এরকম একটা আরেকটা ধারক লাগানো আছে, এখানে ব্যাটারি দেওয়া আছে, এইখানে এর ধারকত্ব সি, এর ধারকত্ব সি, এইটা আর, এখানে ক্যাপিটাল আর দিয়ে দাও, আর এখানে ব্যাটারির সঙ্গে একটা স্মল আর দিয়ে রাখো, আর ব্যাটারি তড়িৎ চালক বল দেওয়া আছে ই। সেক্ষেত্রে এই ধারকের মধ্যে আধান কত হবে? স্বাভাবিকভাবে তুমি দুটো ধারক দেখে চেষ্টা করবে যে এরা কোনো কম্বিনেশনে আছে কিনা জানা, কিন্তু সেটার প্রয়োজন হবে না। সেই অভিজ্ঞতাটা দেওয়ার জন্য কিন্তু আমি এখানে এই এক্সাম্পলটা এনেছি। দেখো আমার এখানে যখন কারেন্ট যাবে, এখানে এদিক থেকেও কারেন্ট যাবে না, এদিক থেকেও কারেন্ট যাবে না, ধারক আছে, আর এদিক থেকেও কারেন্ট যাবে না, কারণ এটা একটা ধারক। ধারক থাকলে দুটো প্লেটের মাঝে শূন্যস্থান আছে, সেখানে কারেন্ট যাবে কি করে, প্রবাহ মাত্রা শূন্য হবে, কোনো ডিসি কারেন্ট কোনো ধারকের মধ্য দিয়ে যেতে পারে না, এখান দিয়ে কোনো যাবে না, অর্থাৎ এইখানে পুরো সার্কিটটাতে কারেন্ট জিরো। আর কারেন্ট জিরো হলে কি হবে, এইখানে কোনো এর জন্য কোনো পোটেনশিয়াল ড্রপ হয় না, অর্থাৎ এর দুই প্রান্তের বিভব ভি মানে ই, এর দুই প্রান্তের বিভব ই, অর্থাৎ আধান হয়ে যাবে ই ইনটু সি। এইটা শুধু জানতে চাইবে এই ধারকের দুই প্রান্তের মধ্যে কত বিভব পড়ছে। দেখো তোমার অনেক ভিজি ভিজি মনে হবে অনেক কিছু, এই ধারকের দুই প্রান্তেও
কোনো বিভব এখানেও এই বিভব যা এই বিভবটা এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ I = 0, I1 ধরো যদি এটাকে বলো I1 = 0, এখানে I1 × R 0 হচ্ছে, এখানে কোনো বিভব পতন হচ্ছে না, অর্থাৎ এই দুই প্রান্তে বিভব প্রভেদ যা, এই দুই প্রান্তে বিভব প্রভেদও তাই, অর্থাৎ এই ক্ষেত্রেও Q হবে E × C। দুটো ধারকের আধান জানতে চাইলে তোমরা এটা ধরো, এটাকে 5 ভোল্ট দিয়ে দিল, এটাকে এমনি মিছিমিছি দিয়ে দিল 2 ওহম, এটাকে 10 ওহম দিয়ে দিল, এটাকে দিয়ে দিল 10 মাইক্রোফ্যারাড, আর এটাকে দিয়ে দিল 10 মাইক্রোফ্যারাড, তাহলে এখানে আধান কত? তখন তুমি বের করে ফেলবে যে E হচ্ছে 5 ভোল্ট, কারণ এখানে কোনো বিভব পতন হয়নি, অর্থাৎ এই দুই প্রান্তে বিভব প্রভেদ যা, এরও দুই প্রান্তে বিভব প্রভেদ তা, অর্থাৎ এখানে সেই ইএমএফটাই বিভব প্রভেদ, অর্থাৎ 5 গুণিতক এখানে 5 ভোল্ট গুণিতক C মানে হচ্ছে 10 মাইক্রো, এখানে ফ্যারাড ছিল, এখানে হচ্ছে মাইক্রো কুলম্ব হয়ে যাবে, তাহলে হবে 50 মাইক্রো কুলম্ব, এইটার ক্ষেত্রেও 50 মাইক্রো কুলম্ব। এইভাবে আমরা কিন্তু কোশ্চেন পাবো। এরকম যদি একটা থাকে এক্সাম্পল, ধরো এখানে দিয়েছি যে এরকম একটা ব্যাটারির সঙ্গে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে আর এরকম একটা সার্কিট আছে, এই সার্কিটটা দেখে তোমার ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা খুবই সহজ একটা সার্কিট। দেখো এর ভেতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, এদিকে দুটো ক্যাপাসিটর রয়েছে, এর ভেতর দিয়ে যা কারেন্ট যাবে এই সার্কিটের মধ্যে দিয়ে যাবে। তোমরা যখন প্রবাহিত তড়িৎ পড়বে বা ক্লাস 10-এর যে অভিজ্ঞতা রয়েছে সেখান থেকে তোমরা জানো যে এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্টের ভ্যালু কত হবে না মোট তড়িৎ চালক মানে E মোট রোধ। দেখো এই দিকে কোনো কারেন্ট যাচ্ছে না, যা কারেন্ট যাচ্ছে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে চলে যাচ্ছে, তাহলে এখানে মোট কারেন্ট I = হবে R + R। এই কারেন্টটা যখন যাচ্ছে তখন এইখানে যে বিভব পতন হচ্ছে সেটা কত না I × R হবে বিভব পতন, V = IR, I এর ভ্যালু কত E/r + ক্যাপিটাল R, আর R এখানে গুণ হয়ে গেল, তাহলে এইটা হলো বিভব পতন। কার এগেইনস্টে বিভব পতন না A বিন্দু, আর এটা যদি B বিন্দু বলি, এই A বিন্দুর দুই প্রান্তে A ও B বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হলো এটা, অর্থাৎ এই দুটো ক্যাপাসিটর এদের মধ্যে কোনো, এখানে এই রোধের মধ্যে কারেন্ট কিন্তু শূন্য, এদিক দিয়ে কোনো কারেন্ট যায়নি, তাহলে এখানে বিভব পতন কত ডেল্টা V 0, এই রোধের মধ্যে কোনো বিভব নেই, এটা মনে রাখতে হবে। তাহলে এই দুটো ধারক অ্যাকচুয়ালি এইরকম রয়েছে, এই দুটো ধারক শ্রেণী সমবায়ে রয়েছে, যাদের দুই প্রান্তের বিভব প্রভেদ এই V ER/R + R, এই বিভবটা দেওয়া হয়েছে। এবার এই দুটো ধারকের মধ্যে যদি বিভব দেওয়া হয়, জানতে চাইছে যে তোমার এদের প্রত্যেকের, এরও ধারকত্ব C এরও ধারকত্ব C, এদের প্রত্যেকের বিভব কত করে, তাহলে কি হবে এখানে তো কোনো বিভব নেই, এখানে বিভব 0, তাহলে এই বিভবটা সমান ভাগে ভাগ হয়ে যাবে, কারণ এর ধারকত্ব যা এর ধারকত্ব তা, তাহলে এখানে হবে V/2, এখানেও হবে V/2, অর্থাৎ এই ক্ষেত্রে বিভব প্রভেদ হবে ER/2 × R + r, এরও বিভব হবে, এরও ডেল্টা V হবে এটা, আর এরও ডেল্টা V হবে ER/2 × R + r। কি কেমন? এই রকম প্রবলেম যদি আসে তোমরা ঘাবড়ানোর কিছু নেই, এই রকম প্রবলেম দেখলেই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ছাত্ররা কিন্তু ভীষণ ঘাবড়ে যায়, অনেক কঠিন প্রশ্ন আসছে বলে তারা দাবি করে, কিন্তু না, এই প্রশ্নটা তোমার কঠিন নয়, তুমি যদি এই প্র্যাকটিস বা এই প্রিপারেশন নিয়ে যাও তাহলে এটা তোমার কাছে খুবই ইজি মনে হবে। এবারে নেক্সট যে উদাহরণ এখানে দেওয়া হয়েছে, সেকেন্ড উদাহরণ হচ্ছে এইটা। এই টাইপের কোশ্চেন কিন্তু আগে কাউন্সিলে এসেছে। দেখো এখানে আমার ক্যাপাসিট্যান্স একটা ধরে নাও 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরটা আছে, এখানে এই ধারকের এগেইনস্টে তোমার এই ধারকের মধ্যে কত আধান জমা আছে তোমাকে জানতে চাই তোমার কাছে। দেখো এইখানে যখন ব্যাটারি যোগ করেছি তখন কি হবে, এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ এখানে বিভব 0, কারণ এই দিক দিয়ে কারেন্ট না যাওয়া মানে কি I × R 0 ওহমের সূত্র অনুযায়ী, অর্থাৎ এখানে বিভব 0, তাহলে এই দুই প্রান্তের বিভব যা, এই দুই প্রান্তের বিভবটা, অর্থাৎ ক্যাপাসিটরের যে বিভব, ক্যাপাসিটরের অ্যাক্রসে যে বিভব সেটা এই 2 ওহমের বিভবের সঙ্গে সমান,
তাহলে এই 2 ওহম রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করতে পারলে আমরা এর বিভব প্রভেদ পেয়ে যাব। আর বিভব প্রভেদ পেয়ে গেলে আমরা Q = V × C থেকে আমরা কিন্তু তার আধান জানতে পারবো, তার মধ্যে আধানের মান জানতে পারবো। দেখো এখানে কারেন্টটা যাচ্ছে এই সার্কিটের ভিতর দিয়ে, টোটাল রোধ কত 2 + 2 4, এখানে এই দুইটার কোনো ফাংশন নেই, তাহলে এখানে কারেন্ট যাচ্ছে 6/2 + 2 সমান হবে 6/4 সমান হবে 1.5 অ্যাম্পিয়ার। এখানে কারেন্ট যাচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, 1.5 অ্যাম্পিয়ার, তাহলে এখানে এইটা হলো 1.5 আর আরটা কত, এই রোধের মধ্যে আমি বিভব প্রভেদ পেতে চাইছি, তাহলে এখানে আর হলো 2, এখানে 2 গুণ হবে অর্থাৎ 3 ভোল্ট হবে এই প্রান্তের মধ্যে, এই দুটো প্রান্তের বিভব প্রভেদ, এই দুটো প্রান্তের বিভব প্রভেদ যায়, এই দুটো প্রান্তের বিভব প্রভেদও একই, কারণ এখানে কোনো বিভব পতন হয়নি, কারণ এদিক দিয়ে কোনো কারেন্ট যায়নি, অর্থাৎ কিউ এর মধ্যেও বিভব প্রভেদ হবে 3 ভোল্ট। আর সি এর ভ্যালু দেওয়া আছে 10 মাইক্রোকুলম, অর্থাৎ আধান হলো 30 মাইক্রোকুলম। কেমন? এইভাবে খুব সহজে এই প্রবলেমগুলোর অ্যান্সার তোমরা করতে পারবে। এই প্রবলেমগুলো তোমরা কিন্তু খাতায় বানিয়ে নেবে, এই যে আমি সার্কিট আঁকছি এবং বলছি, মুখে বলছি, সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, ওই প্রবলেমটাকে অর্থাৎ কোশ্চেনটাকে তোমরা লিখে নেবে, লিখে তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে। নেক্সট লাস্ট আজকের দিনের শেষ এক্সাম্পল, সেই এক্সাম্পলটা কি আছে না, এইরকম একটা সার্কিট রয়েছে, এখানে এই 10 মাইক্রোফ্যারাড যে ধারক, এই ধারকের আধান বের করতে বলছি। খুব সহজ, আগের দুটো যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার মতো এরকম বেশ সুন্দর করে আঁকা আছে, মানে এই না যে এটা কঠিন একটা প্রবলেম, কিছুতেই এটা কঠিন বলা যায় না। দেখো এখানে যে ধারক রয়েছে, এই ধারকটার যে ব্রাঞ্চে রয়েছে সেই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট 0, তাহলে কারেন্ট কোন দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে গিয়ে ঘুরে এসে আবার এই দিক দিয়ে ঢুকবে, এই তো হলো গিয়ে ব্যাপার। তাহলে এই যে পুরো সার্কিটের টোটাল রোধ কত 2 ওহম আর ভোল্টেজ কত 2 ভোল্ট, তাহলে কারেন্ট হবে I = 2 ভোল্ট/2 অর্থাৎ 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার হোক বা না হোক, এখানে ভোল্টেজ হবে V = I × R সমান হবে 1 × 2 সমান হবে 2 ভোল্ট। বুঝে যাচ্ছে, এখানকার ভোল্টেজ যা, এর দুই প্রান্তের ভোল্টেজ তাই হবে। আর এখানে I0 হওয়ার জন্য এখানে ডেল্টা V = কি হবে 0 হয়ে যাবে, অর্থাৎ এর জন্য কোনো বিভব নেই, অর্থাৎ এই দুই প্রান্তের বিভব, এটা যদি AB দিয়ে দিই আর এটা যদি CD দিয়ে দিই, তাহলে VAB = VCD। বারবার একই কথা বলা হচ্ছে, এই জিনিসটা প্রত্যেকটা সার্কিটের ক্ষেত্রে বলা হয়েছে যে এই বিভব পতন এখানে নেই, অর্থাৎ এই আর এই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ যা, এই আর এই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত 2 ভোল্ট, তাহলে সি আর ডি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হবে 2 ভোল্ট, অর্থাৎ আমি এখানে ভোল্টেজ পেয়ে গেলাম। আর ক্যাপাসিট্যান্স দেওয়া আছে, ক্যাপাসিট্যান্স দেওয়া থাকলে আমরা বলতে পারবো কি, অর্থাৎ V = 2 ভোল্ট আর C = 10 মাইক্রোফ্যারাড, সেখান থেকে আমি Q পেয়ে যাব VC সমান 10 × 2 মাইক্রোকুলম সমান হবে 20 মাইক্রোকুলম। এইভাবে আমি অ্যান্সার বের করতে পারবো। এগুলো কিন্তু পড়ে, হামেশাই পড়ে, পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষা আসে, কম্পিটিটিভে আসে, সমস্ত জায়গায় তুমি এগুলো দেখতে পাবে। এই কারণে আমি বলবো এগুলোকে ভালো করে প্রিপেয়ার করা এবং জাজ করা। এই কারেন্ট সার্কিট এটা দেখেই কিন্তু অনেকে ঘাবড়ে যায়, এটা ঘাবড়ানো চলবে না। এই জায়গায় ধরতে হবে যে এই ভেতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এটা ডিসি কারেন্ট, ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট কখনোই ক্যাপাসিটরের মধ্য দিয়ে যেতে পারে না, তার ফলে এখানে ভোল্টেজ ড্রপটা 0 হয়, এখানকার পোটেনশিয়াল ড্রপ আর এখানকার পোটেনশিয়াল ড্রপ সমান। আমার বাবু এই দুটোর মধ্যে ভোল্টেজ বের করতে পারলেই হলো। সে যেরকম আরসি সার্কিট থাকুক না কেন, এই আরসি সার্কিট যে কোনো থাকুক না কেন, সেক্ষেত্রে তোমার এটা হবে। আরসি সার্কিটের আরেকটা ব্যাপার আছে, ট্রানজিয়েন্ট রেসপন্স বলে একটা আছে। যখন একটা চার্জ ক্যাপাসিটরকে চার্জ দেওয়া আছে, অর্থাৎ তড়িৎ আহিত করা হচ্ছে, সেই আহিতকরণে একটা টাইম লাগে, তার ক্ষুদ্র সময়ের জন্য হলেও একটা পালস লাগে, সেইটাকে বলা হয়। তার মধ্য দিয়ে যখন ওই কানেক্টিং ওয়্যারগুলোর মধ্যে চার্জিংয়ের সময় যখন কারেন্ট যায়, তার ফলে সেইটাকে বলা হয় ট্রানজিয়েন্ট কারেন্ট। আবার যখন ডিসচার্জ হয়ে যায়, যখন কোনো বর্তনীর সঙ্গে যুক্ত করা হয় আর সার্কিটের সঙ্গে, তখন সেটা আধানগুলো আর এর মধ্যে দিয়ে চলে যায়, তার ফলেও একটা কারেন্ট যায়। এই যে কারেন্ট আহিতকরণের সময় কারেন্ট এবং অনাহিত হওয়ার সময় যে কারেন্ট,
সেই কারেন্টের একটা সম্পর্ক রয়েছে। সেই ট্রানজিয়েন্ট রেসপন্সটা আমরা এখানে পড়বো না, আমরা কারেন্ট অর্থাৎ প্রবাহিত তড়িৎ হয়ে যাওয়ার পরে যেখানে আমরা এসি কারেন্ট পড়বো সেই এসি কারেন্টের ঠিক আগে অথবা এসি কারেন্টের সঙ্গে অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্ট বলা ঠিক নয়, এসি মানে অল্টারনেটিং কারেন্ট, কারেন্ট দুবার বলা তো ভুল। তাই এসির ক্ষেত্রে আমরা এসি কারেন্ট নয়, এসির ক্ষেত্রে আমরা ওই বিষয়গুলো পড়ব। আর তার সঙ্গে সঙ্গে আমরা ট্রানজিয়েন্ট কারেন্টের বা ট্রানজিয়েন্ট রেসপন্সের ব্যাপারে আলোচনা করব। সেখানে কিন্তু আরসি সার্কিটের ক্ষেত্রে আরও কিছু বিষয় আমরা পারব, যেখানে সময় ধ্রুবক এই সমস্ত ব্যাপার রয়েছে। আজকে আমরা ক্যাপাসিটারের বিভিন্ন রকম সার্কিট আলোচনা করলাম। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, এই ধরনের সার্কিট তোমরা পেলে ভয়ও পাবে না, এবং প্রত্যেকটা সার্কিটকে কিভাবে সলভ করবে তার মেথড তোমাদের জানা থাকলেও কোনো অসুবিধা হবে না। আর একটা কথা, যে যতটা পারবে ততটা নেবে, প্রত্যেককে যে নিতেই হবে পুরোটা তার কোনো মানে নেই। ফান্ডামেন্টাল বিষয়গুলো সব এক, টেকনিকগুলো আমি বললাম, নিতে পারলে নেবে, না নিতে পারলে যে যতটা পারবে সে ততটাই নেবে। কেমন? ঠিক আছে, তোমরা ভালো থেকো।